আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বেশ কিছুদিন আপনাদের সামনে আমার কোনো কন্টেন্ট নিয়ে হাজির হতে পারিনি, কারণ বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় প্রচুর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বানভাসী মানুষের কান্না এবং তার আগে বাংলাদেশের সরকার পতনের যে একটা বিশাল আন্দোলন ছিল, এর মাঝে নিজের কর্মব্যস্ততা সব কিছু মিলিয়ে আসলে আমার কন্টিনিউ করা হয়নি। তবে কথা দিচ্ছি, আজকের পর থেকে অবশ্যই আমার নিয়মিত কন্টেন্ট পাবেন। দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করি আজকের ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ জাবের হাসান। তিনি তার বন্ধুর কাছ থেকে শুনেছেন, সেই অনুপাতেই আমার কাছে ইমেইল করেছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট। যেহেতু আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট, যার কারণে আমার মাঝে মধ্যে পোস্টমর্টেমের কাজ করতে হতো। আগে পরে এই বিষয়ে অনেক ভৌতিক কথা শুনতাম, কিন্তু কখনোই বিশ্বাস করতাম না। তবে এই দিনের পর থেকে আমি বিশ্বাস করতে এক প্রকার বাধ্যই হই। বরাবরের মতো ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি ল্যাবে একটা কাজের জন্য যাই। আমার কাজ শেষ হয়, কিন্তু বৃষ্টি সে পর্যন্ত শেষ হয়নি, যার কারণে আমি ওই দিন অফিস রুমেই থেকে যাই। এরপর একটা সময় হঠাৎ শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ। আমি থাই গ্লাস দিয়ে দেখছিলাম যে খুব বৃষ্টির মধ্যে লাশবাহী গাড়ি থেকে একটা লাশ নামানো হচ্ছে মর্গে। বেশ কিছুক্ষণ দেখার পরে আমি থাইয়ের পর্দাটা একটু বেশ শক্তপোক্ত করে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করতে লাগলো। নক করে বলছে, স্যার আমি কি ভিতরে আসতে পারি? আমি বললাম, হ্যাঁ আসো। কি সমস্যা? স্যার একটা পোস্টমর্টম করতে হবে। কি বলো হঠাৎ এই সময়ে? স্যার থানা থেকে কল আসছে, খুব নাকি ইমার্জেন্সি। ও আচ্ছা, ঠিক আছে, সব কিছু রেডি করো, আমি আসছি। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, আগেই বলেছি, যার কারণে জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি। এজন্য আমি একাই পোস্টমর্টমের কাজ শুরু করি। একটা কথা বলে রাখা ভালো, আমরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত অর্থাৎ পোস্টমর্টম কাজ করি, আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে অ্যালকোহল নিয়ে থাকি, যেন আমাদের এই বর্তমানের কাজকর্মগুলো বাস্তবিক রূপে কখনো ধরা না দেয়। যার কারণে আমি ওই দিন কিছু অ্যালকোহল গ্রহণ করি। যাই হোক, কিছুক্ষণ পর আমি পোস্টমর্টম রুমে যাই, আর গিয়ে দেখি সব কিছু একদম রেডি, যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিইনি। আমি পোস্টমর্টমের কাজ শুরু করি। ডেড বডিটা ছিল একটা পুরুষের। দেখে মনে হচ্ছে আত্মহত্যা করে মারা গিয়েছে। তবে পুরো কাজ শেষ হওয়ার পর বুঝতে পারবো কিভাবে তার মৃত্যু হয়েছিল। সময় যেতে যেতেই আমার পোস্টমর্টম প্রায় শেষ পর্যায়ে। এমন সময় আমি বাহির থেকে একটা আওয়াজ শুনতে পাই। আমি একটু বাহিরের দিকে তাকাই, তবে কিছুই দেখতে পেলাম না। আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার জন্য যন্ত্রটা হাতে নিচ্ছিলাম, অমনি আমার চোখ হঠাৎ লাশের মুখের দিকে পড়ল। লাশটাকে দেখে মনে হচ্ছিল লাশটা আমায় কিছু একটা বলবে এমন। সাথে সাথে বাইরে থেকে আবারও একটা আওয়াজ আসলো। আমি চোখ থেকে চশমাটা খুলে দরজার দিকে যাই। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজটা তো এখনো বাকি আছে। আমি পেছনে তাকিয়ে দেখি সব কিছু স্বাভাবিক। আমি বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে এগুতে থাকি। এমন সময় আবার শুনতে পাই, ও স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজটা তো শেষ হলো না, কাজটা শেষ করুন প্লিজ। আমি এটা শোনার সাথে সাথে দৌড়ে দরজার কাছ থেকে বের হয়ে যাই। এমন সময় দরজাটা হঠাৎ লক হয়ে যায়। আমি পেছনে তাকিয়ে দেখি সেই লাশটা উঠে বসে আছে। আমি ভয়ে পাচ্ছিলাম, আমার হয়তো মস্তিষ্কে কোনো কাজ করছিল, মানসিক অবস্থা অবনতির কারণে এমনটা হতে পারে মনে মনে ভেবে নিজেকে শান্ত করছিলাম। এবার হঠাৎ করেই দেখি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, স্যার আমার কাজটা তো শেষ হলো না। আমি যে কাউকে ডাক দেব সে শক্তিটাও পাচ্ছিলাম না। এদিকে লাশটা বলেই যাচ্ছে সেই একই কথা, স্যার আমার কাজটা শেষ করুন। আর সে নিজে নিজেই তার বুক হতে মাথা পর্যন্ত সেলাই করছে। এবার আমি নিজেকে বুঝিয়ে একটু সাহস নিলাম, দরজার দিকে ফিরে আবার একটা অ্যাসিস্ট্যান্টকে ডাক দিতে থাকি। তবে বাইরে থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না। লাশটা প্রায় তার বুক থেকে মাজা পর্যন্ত সেলাই করে আমার দিকে তাকিয়ে আছে, আর আমার কাছে আসতে থাকে আর বলতে থাকে, স্যার আমার কাজটা শেষ করুন। এভাবে একটা সময়
প্রায় আমার লাশটা আমার কাছে এসে দাঁড়ালো। আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। আমি তাকিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আমার সামনে বসে আছে আর আমি বেডে শুয়ে আছি। আমার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো, স্যার আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি, চিন্তার কারণ নেই। কোথায় ছিলে তুমি? সরি স্যার, আমার চোখটা একটু লেগে গিয়েছিল, আমায় এক গ্লাস পানি দাও তো। তবে সেই পানি কেন যেন আমার গলা দিয়ে নামছিল না। আমি বললাম, কি হয়েছিল আমার বলো তো, কোথায় পেয়েছো আমাকে? আমার তো কিছুই মনে নেই। স্যার আপনি তো ল্যাবের বাহিরে পড়েছিলেন। ও আচ্ছা, তখন কয়টা বাজছিল? দেখেছিলে ঘড়ি টড়ি কিছু? হ্যাঁ স্যার, তখন প্রায় রাত 3:30 মতো ছিল। এমনই হবে হয়তো স্যার, আনুমানিক বলছি। যাক বাদ দাও, ওই লাশটা কি ফ্রিজ করেছো? আগে না স্যার, সরি, আমি আপনার সামনে বসেছিলাম, ভাবছিলাম যদি আপনার কাজ বাকি থাকে, এই কারণে আমি আর ফ্রিজে রাখিনি। থানা থেকে কোনো কল এসেছিল? না স্যার, কল তো আসেনি। কি বলো, কল আসেনি? ওনারা যে বললো ইমার্জেন্সি, এতক্ষণে তো কল দেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বেশ কিছুক্ষণ ধরে কেন যেন বুকটা ছটফট করছিল আর কানে ওই আওয়াজটা বাড়ি খাচ্ছিল। স্যার আমার কাজটা শেষ করুন। আমার কাজটা তো শেষ হলো না। মনটাকে না মানাতে পেরে উঠে দাঁড়ালাম, ল্যাব রুমে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। গিয়ে যা দেখলাম তা বেশ শকিং ছিল আমার জন্য। মুহূর্তেই আমার শরীর ঘেমে দর দর করে ঘাম পড়ছিল। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এমন একটা কিভাবে হলো। পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, হাত একদিকে, মাথা একদিকে, বডি আরেক দিকে। পিছনে ফিরে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, ওর হাত পা কেমন যেন ফুলে যাচ্ছে। আমি বললাম, কি সাকিব, এগুলো কিভাবে হয়েছে? কোথায় থাকো তুমি, দেখো না? আমার অ্যাসিস্ট্যান্ট এই বিষয়ে কোনো উত্তর দিতে পারল না। তারপর থেকে আমি পোস্টমর্টমের কাজ একবারে বন্ধ করে দেই। তবে সেই রাতের কথা আজও আমার মনে পড়ে। হয়তো আজীবন রাতটার কথা আমার স্মরণীয় হয়ে থাকবে। শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, সেই লাশটা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হলো? আর তার বলে যাওয়া কথাগুলো বারবার আমার কানে প্রচুর পরিমাণে বাড়ি খাচ্ছিল। স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজটা তো শেষ হলো না, কাজটা শেষ করুন প্লিজ। বন্ধুরা, এখন যে ঘটনাটি আপনাদের বলতে যাব, এই ঘটনাটি আসলেই অনেক ভয়ার্ত। আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল এই ভয়ের মধ্যে যদি আমি নিজে থাকতাম বা এই পরিবেশের মধ্যে যদি আমি নিজে দাঁড়িয়ে থাকতাম তাহলে কেমন হতো। নিশ্চয়ই আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম, আমি হয়তো ভয়ে জড়সড় হয়ে কুঁকড়ে যেতাম। তবে চলুন দেরি না করি, ঘটনাটি পড়া শুরু করি। ঘটনাটা গত বছরের। তখন আমি বগুড়ায় চাকরি করি। বগুড়ার সারিয়াকান্দিতেই আমার পোস্টিং। জরুরি প্রয়োজনে গ্রামের বাড়ি যাওয়ার দরকার। ম্যানেজারের সাথে কথা বলে একদিনের ছুটি ম্যানেজ করে ফেললাম। রাতে যাব, পরের দিন থাকবো, আবার পরের দিন সকালে ফিরে আসব। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে সব কিছু গোছগাছ করে রওনা দিতে দিতে রাত 8টা বেজে গেল। একাকী বাইক নিয়ে লং জার্নি বরাবরই আমার কাছে বেশ রোমাঞ্চকর ব্যাপার মনে হয়। আর সেটা যদি হয় রাতের বেলা তাহলে তো কোনো কথাই নেই। যখন ঢাকায় ছিলাম তখন 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রামের বাড়িতে যেতাম, আর এখন এই 150 কিলোমিটার পথ আমার কাছে কিছুই না। গ্রীষ্মের শেষ পর্যায়ে চলছে, প্রকৃতিতে এখন ভ্যাপসা গরম আর হঠাৎ বৃষ্টির তাণ্ডব। শেষ বিকেলে ব্যাপক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট অনেক বেশি কর্দমাক্ত। বউ বারবার সাবধান করে দিয়েছে যেন কর্দমাক্ত রাস্তায় অতি সাবধানে বাইক চালায়। বাসা থেকে হাইওয়েতে আসতে 30 মিনিটের মতো সময় লেগে গেল আমার। মাটিঢালি বিমান মোড় থেকে শুরু হলো আমার যাত্রা। পরিবহনের বাসগুলো বেপরোয়া ওভারটেকিং আর মাঝে মাঝে অতীব কর্দমাক্ত রোড। অতি সাবধানে এগিয়ে যেতে লাগলাম আমি আমার ডিসকভারি 125 সিসি বাইক নিয়ে। মহাস্থানগড় পেরোনোর পর ফুয়েল নেওয়ার জন্য একটা পাম্পে দাঁড়ালাম। ঘড়িতে 9:25 বাজে। আকাশ বেশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় প্রচণ্ড বৃষ্টি হতে পারে। রেইনকোটটা পরে নিলাম। কালো বাইক, কালো রেইনকোট, কালো হেলমেট, সাথে আমি যেন একটা কালো মানিক। চলতে লাগলাম আধারের বুক চিরে জন্মস্থানের হাতছানিতে।
মেঘাচ্ছন্ন আকাশের বুকে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, ঘন মেঘের আস্তরণের সাথে একাকী চাঁদের লুকোচুরি খেলা, কি একটা অপার্থিব সৌন্দর্য আমার চোখের সামনে ভেসে উঠছে। একটু পরপরই পরিবহনের বাসগুলো শাঁ শাঁ শব্দ তুলে যেন অন্ধকারের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পলাশবাড়ি পেরিয়েছি অনেক আগেই। হঠাৎ বাইকের স্টার্ট অফ হয়ে গেল। ধেত্তেরি, মেজাজটা চরম খারাপ হয়ে গেল। রাস্তার সাইডে দাঁড়ালাম, অনেকবার চেষ্টা করলাম, সেলফ কিক, কিছুই কাজ করছে না। নো ওয়ে। পুরাতন ডিসকভারির বাইকের এই একটা বিশেষ সমস্যা, হঠাৎ বাইকে স্টার্ট অফ হয়ে যাবে। এর আগে ওই সমস্যা হয়েছিল কয়েকবার। কি একটা অবস্থা! দেখে তো স্টার্ট বন্ধ হওয়ার অবস্থা জায়গা পেল না, জনমানব শূন্য একটা জায়গা। ঘড়িতে রাত 11টার মতো বাজে। ছোট প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে হাত পা একটু ছড়াছড়ি করে আড়মোড়া ভেঙে মিনিট 10 পর আবার কিক মারা শুরু করলাম। কোনো রেজাল্ট নেই। কাছে বাইকের প্লাগ পরিষ্কারের মতো কোনো যন্ত্রপাতিও আমার কাছে নেই, নিজে একটু যে মিকারি করে দেখব। এবার আসি, সত্যি সত্যি আমি হতাশ হয়ে গেলাম। জনমানব শূন্য একটা জায়গা, আশেপাশে কোনো ঘর বাড়িও দেখা যাচ্ছে না। এভাবে তো বাইক নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, ছিনতাইকারীর ভয় থাকতে পারে। তাই বাইক ঠেলতে ঠেলতে হাঁটা শুরু করে দিলাম, যদি সামনে কোনো একটা দোকানপাট খুঁজে পাই এই আশায়। আকাশের যা অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নামবে। উফ, কি যে একটা ঝামেলা! দেখে মনে হচ্ছে আমি এই পথ আর পেরোতে পারবো না। বউ বলেছিল বাসে করে যেতে, বাসে গেলে হয়তো সময় কাভার দিতে পারবো না। আর আমি একটু বাইক লাভার, তাই বাইকের প্রতি একটু ভরসা করেছিলাম। 15 মিনিট ধরে বাইক ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছি। এই সময় রাস্তায় দুই পাশে কোনো ধরনের বাড়িঘর নজরে আসেনি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। এই যা, কাজ সেরেছে। কি যে করি এখন! ওরে বৃষ্টি আসার আর সময় পেল না। এক একটা ফোঁটা যেন 1 লিটার পানি নিয়ে আমার গায়ে ঢেলে দিচ্ছে। কোথাও দাঁড়াতে হবে। আশেপাশে কোনো ছাউনি বা বড় কোনো গাছ টাছও খুঁজে পেলাম না। আল্লাহ, কি যে বিপদে ফেললো আমাকে! হঠাৎ চোখে পড়ল রোডের বাম দিকে একটু দূরে একটা আলোক বিন্দু। মেইন রোড থেকে কয়েক কদম সামনে রাস্তার দিকে নেমে গেলাম। তার একটু সামনে আলোটা দেখা যাচ্ছে। হেডলাইট অন করে বাইক ঠেলতে ঠেলতে সেদিকে এগোতে থাকলাম। ইতিমধ্যেই কাক ভেজা হয়ে গিয়েছি। রেইনকোটটা পরা ছিল ভাগ্যিস। ইটের সুলিং করা রাস্তার পাশে একটা বাঁশ ঝাড়, তার ভেতরে একটা জর্ণ-শীর্ণ টিনের ঘর। ঘরের সামনে একটা ছাউনির মতো জায়গা। বাইক নিয়ে সেখানে দাঁড়ালাম, গলা ছেড়ে ডাক দিলাম, ভেতরে কেউ আছেন? জীর্ণ কণ্ঠে কেউ জবাব দিল, কেডা গো তুমি? পুরুষ কণ্ঠ নাকি মেয়ে কণ্ঠ খুব একটা বুঝতে পারলাম না। জোর গলায় বলে উঠল, বৃষ্টিতে আটকা পড়েছি গো, হোন্ডা নষ্ট হয়ে গিয়েছে। ভেতর থেকে আর কোনো সরাশব্দ এসলো না। বৃষ্টির প্রকোপ বেড়েই চলেছে, সাথে তীব্র বিদ্যুৎ চমকানি। দূর কোথাও বজ্রপাত হলো। তীব্র বিদ্যুৎ চমকানের ঝলকে আশেপাশের পরিবেশটা ঠাউর করে ফেললাম। কেমন একটা গা ছমছম পরিবেশ, চারপাশে বাঁশ ঝাড়, মাঝখানে এই জীর্ণ কুঠিন। দমকা বাতাসে মাঝে মাঝে বাঁশের আগা প্রচণ্ড বেগে নুয়ে পড়তে চায় মাটির দিকে। জীর্ণ কুটিরের সামনে পলিথিন দিয়ে এই ছাউনিটা বানানো হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বাতাসের বেগ এতটাই বেশি যে পলিথিনের ছাউনিটা যে কোনো সময় উড়ে যেতে পারে। মেইন রোড থেকে দূরে একটা জনমানবহীন জায়গাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মুখর এই মধ্যরাতে একটা অদ্ভুত পরিবেশে দাঁড়িয়ে আছে আমি একা। ভূত প্রেত কখনো বিশ্বাস করিনি। অশরীরীতে কোনো ভয় নেই আমার। ভয় তো পাই শরীরী মানব সন্তানদের দেখে, যারা অসহায় প্রতীকদের ছুরি, চাকু, পিস্তলের ভয় দেখিয়ে সব কিছু ছিনিয়ে নিয়ে নেয়। সাথে বাইকটা আছে, তাই ভয়টা আরও বেশি। এটা ছিনতাই করতে গিয়ে আমাকে মার্ডার করতেও দ্বিধা করবে না। বৃষ্টির তাণ্ডব একটু কমেছে, বিদ্যুতের ঝলকানিও থেমে গেছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। কুঠিরের ভাঙ্গা বেড়া দিয়ে ভেতর থেকে একটু আধটু আলো বের হচ্ছে। মোবাইলের টর্চটা জ্বালাবো, ফোনটা পলিথিন থেকে বের করে রুমাল দিয়ে মুছতে লাগলাম। হঠাৎ ছাউনির বিপরীত প্রান্ত থেকে পাশাপাশি দুটি আলোকবিন্দু আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কলিজায় ছ্যাঁত করে উঠল আমার। শিরদার বেয়ে শীতল রত্রচোত বয়ে গেল। তাড়াতাড়ি ফোনের টর্চ জ্বালালাম। ওহ নো,
এটা একটা বিড়াল ছানা ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছে গুটি গুটি পায়ে। হঠাৎ দরাম করে আমার পেছনের দরজাটা খুলে গেল। লাফ দিয়ে সাইডে সরে গেলাম। বুকটা কাঁপছে দূর দূর করে। এভাবে কেউ দরজা খুলে? একটা বৃষ্টি গালি দিতে যাব, হঠাৎ দরজার চোখ আটকে গেল। সাদা কাপড় পরা, সাদা ঝাঁকড়া চুলওয়ালা এক বৃদ্ধ হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। এক হাতে হারিকেন আর এক হাতে লাঠি। শীর্ণ কণ্ঠে বলে উঠলেন, আপনি কেডা? বুড়ে কোনে আপনি? আমি ভয়ার্ত গলায় জবাব দিলাম, সত্যি এই পরিবেশে এই অবস্থায় পৌরা বৃদ্ধকা দেখে যার পর আর ভয় পেয়েছি। চাচি, আমাকে চিনবেন না, অনেক দূরের মানুষ আমি, বৃষ্টিতে আটকা পড়েছি, আশেপাশে কোনো বাড়িঘর নেই, তাই আপনারে এখানে একটু সাহায্য চাই। বৃদ্ধ বলল, ঘরের মধ্যে আইসো বাপজান। ইচ্ছা না থাকা সত্ত্বেও কুঠিরের ভিতরে ঢুকে পড়লাম। বাইরে থেকে যেমন জীর্ণ লাগছিল, ভিতরে তার চেয়ে আরও বেশি জীর্ণ। অর্ধভগ্ন একটা চৌকিতে বস্তা বিছানো, পাশে একটা পুরাতন কলস, কলসের পাশে 2-3টে নোংরা হাঁড়ি পাতিল। 3টা কারো বিলার বসে আসে বস্তা বিছানো চৌকির উপর। বৃদ্ধা থরথর করে কাঁপছে। আমি বললাম, চাচি, আপনি কি অসুস্থ? এখানে কি একাই থাকেন? উত্তরে বৃদ্ধা বলল, না গো বাপজান, আপনার চাচা আছে, হাটে গেছে, এই তো বৃষ্টি থামলে চলে আসবে। আমি মোবাইলে টর্চ দিয়ে ঘরের চারপাশটা দেখতে লাগলাম। বৃষ্টি অনেকটা কমে গেছে। বৃদ্ধার দিকে তাকালাম, ভালো করে দেখলাম মিনিমাম 80-90 বছর হবে ওনার। বয়সের ভয়ে নুয়ে পড়েছে শরীর। সাদা সাদা কোকড়ানো চুল, ময়লা সাদা একটা কাপড় পেঁচানো শরীরে, সামনে একটা দাঁত বাইরে বের হয়ে আছে। পায়ে কোনো স্যান্ডেল জুতো কিচ্ছু নেই। হাতের নখগুলো অস্বাভাবিক বড়। চোখের দৃষ্টিতে কেন যেন পৈশাসিক চাহনি। চৌকিতে বসে থরথর করে কাঁপছে। আমি বললাম, চাচি, আপনি শুয়ে থাকেন, বৃষ্টি কমছে, আমি এখন চলে যাই। হঠাৎ বৃদ্ধার কণ্ঠের পরিবর্তন। রাগী স্বরে চেঁচিয়ে উঠে বলল, দেখেন না বৃষ্টি পড়তেছে, কেমনে যাইবেন? বহেন, এখানে বহেন। বৃদ্ধার প্রতি মায়া হচ্ছে, রাগ হচ্ছে, আবার ভয়ও লাগছে। মন চাচ্ছে দৌড়ে বের হয়ে ঘর থেকে পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে উচ্চস্বরে কাশি দিয়ে বসলাম। বৃদ্ধা আবারও রেগে উঠল, ওই মিয়া, শব্দ করেন কেন? আমার গেদা ঘুমিয়ে আছে, দেখেন না, উঠে যাইব তো। ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। এই মহিলা বলে কিনা গেদা আবার কোথায় থেকে ঘুমিয়ে উঠবে। আশ্চর্য, এই মহিলার কথা সম্ভবত গণ্ডগোল আছে। এবার আমার সত্যি সত্যি ভয় করতে লাগলো। মহিলার দিকে তাকালাম। ওরে আল্লাহ, বড় বড় দাঁত বের করে কি হিংস্রভাবে তাকিয়ে আছে আমার দিকে। প্রচণ্ড ভয়ে ঘেমে গেলাম। নিজের হার্টবিটটা নিজেই শুনতে পাচ্ছি মনে হচ্ছে। মহিলাতে বুঝতে দিলাম না যে আমি ভয় পেয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আবার বললাম, ও চাচি, চাচায় বাজার থেকে কখন আসবে? উনি যে উত্তর দিলেন সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। উনি কাঁদো কাঁদা গলায় বলে উঠলেন, 60 বছর হয়ে গেল, এই যে বেডায় হাটে গেল, আর ফিরে আসলো না, আজ মনে হয় আইব। ভাইরে, আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না। বৃদ্ধা মহিলার দিকে ফিরে তাকাতে সাহসও হলো না। ঝটকা মেরে দরজা খুলে বাইকের হেডলাইট অন করে ঠেলতে ঠেলতে দিলাম দৌড়। বৃষ্টি হচ্ছেই, থামার কোনো নামগন্ধ নেই। দৌড়াতে দৌড়াতে মেন রোড দিয়ে চলে এলাম। সেই বাঁশঝাড়ের দিকে তাকালাম, আলোটা এখনও জ্বলছে মিটমিট করে। হঠাৎ প্রচণ্ড একটা বাতাসের ঝাপটা এসে আমার গায়ে লাগলো। আবার বিদ্যুৎ চমকাচ্ছে। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। আশেপাশে কোথাও কিছু দেখা গেল না। বৃষ্টি কণ্ঠে বিড়ালের ডাক ভেসে আসলো। মনে হলো একটা বিড়াল আর্তনাদ করে উঠল। আশ্চর্য, একটা ঘটনা ঘটে চলেছে। আশেপাশে কোথাও তীব্র বাতাস নেই, অথচ সেই বাঁশঝাড় থেকে শোঁ শোঁ শব্দে ভেসে আসতে লাগলো অনেক শব্দ। আর সেই আলোকবিন্দুটাও আমার চোখের সামনে ঝটকা মেরে লাগছে। হ্যাঁ, একটা আলোকবিন্দু এগিয়ে আসছে আমার দিকে। মেরুদণ্ড বেয়ে ভয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে লাগলো আমার গায়ের দিকে। কালেমা শাহাদত পড়তে লাগলাম জোরে জোরে। বাইকের ওপর উঠে সব শরীর শক্ত করে একত্র করে কিক মারতে লাগলাম আল্লাহর নাম নিয়ে। বাইকে এবার স্টার্ট নিল। দিলাম একটা টান। ঘন্টায় 60 কিলোমিটার বেগে 5 মিনিট পরে একটা পেট্রোল পাম্প পেলাম। পাম্পের সাথেই একটা চায়ের হোস্টেল। অনেক লোকজন এখানে দোকানে বসে আড্ডা দিচ্ছিল। রাত এখন প্রায় 12টা বাজে। চায়ের হোটেলের সামনে এক বাইকটা রেখে ভিতরে ঢুকে হাত মুখ ধুয়ে একটু সুস্থির হয়ে বসলাম। এই অস্বাভাবিক ঘটনাটি নিয়ে লোকজনের সাথে কথা বললাম। কথা বলে যা জানলাম তার সারাংশ এই যে,
বাঁশঝাড়ের মধ্যে সেই কুঠির ভিতর এক বৃদ্ধ ভিখারি ভাস করত এবং সে গত মাসে মারা গিয়েছে। এখন সেখানে আর কেউ থাকে না। আমার কপাল ভালো যে আমি জীবন নিয়ে ফিরে আসতে পেরেছি। একজন পরামর্শ দিল, ভাই সকাল পর্যন্ত এখানে বসে থাকেন, সকাল হলে রওনা দেন। আমি ভেবাচেকা মেরে বসে রইলাম। বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছে। মেঘের আড়াল থেকে চাঁদ উকি দিচ্ছে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। একটু একটু করে শীতল বাতাস বয়ে চলেছে। বন্ধুরা, এই অবস্থায় যদি আপনি পড়তেন, চিন্তা করুন একাকী কোনো রাস্তায় আপনার বাইকটা নষ্ট হয়ে গিয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি, এবং এরকম ভয়ার্ত এক বৃদ্ধ আপনার সামনে দাঁড়িয়ে, তখন আপনি কি করবেন? কমেন্টে জানাবেন। আর গল্পগুলো কেমন লাগছে দয়া করে উদ্বুদ্ধ করার জন্য আমাকে উৎসাহ প্রদান করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।